দোকানে দোকানে লেখা থাকে বাকি চাইয়া লজ্জা দিবেন না। আজকে জনগণ বলতে বাধ্য হচ্ছে ভোট চাইয়া লজ্জা দিবেন না, এমন একটা পরিবেশে নিয়ে গেছে। যার যেটা প্রফেশন, এই প্রফেশন যদি তার লাভজনক হয়, কিন্তু সেটা থেকে যদি মানে রাজনীতি যদি লাভজনক হয়, তাহলে তারা কেন আসবে না? আপনি দেখেন যে এই যে আজকে সব কিছু নিত্যদ্রব্যের দাম দ্বিগুণ হারে বাড়তেছে। 10 টাকার জিনিস 200 টাকা হচ্ছে। পেঁয়াজ আজকে কি 30 টাকার পেঁয়াজ 500 টাকা হচ্ছে। এর কারণ হচ্ছে রাজনীতিবিদদের সম্পদ এভাবে কি দ্বিগুণ হারে 100 গুণ হারে বাড়তেছে। তো রাজনীতিবিদরা তো এই সুযোগটা দেখতেছে যে আমার 1 কোটি টাকার সম্পদ আজকে 500 কোটি টাকা হচ্ছে। মাশরাফির 2 কোটি টাকার হলফনামার সম্পদ নির্বাচনের সময় এখন 500 কোটি টাকা হচ্ছে। তো তারা কেন রাজনীতিতে আসবে না? ক্রিকেট খেলে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার বেতন তারা কেন নেবে? তারা তো চাইবেই যে আমি 5 বছর এমপি হয়ে আমার 5 কোটি টাকা থাকলে আমি কি 5,000 কোটি টাকা ইনকাম করতে পারবো। তো তারা তো মানে এই পেঁয়াজ রসুনের ব্যবসা থেকে রাজনীতিকে ব্যবসা মনে করছে। এজন্য তারা এই পেশা থেকে ব্যবসা থেকে তারা রাজনীতিটাকে তাদের ব্যবসা মনে করছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে এই উৎসব মুখর পরিবেশকে আওয়ামী লীগ, আপনারা দেখেন যে দোকানে দোকানে লেখা থাকে বাকি চাইয়া লজ্জা দিবেন না। আজকে জনগণ বলতে বাধ্য হচ্ছে ভোট চাইয়া লজ্জা দিবেন না, এমন একটা পরিবেশে নিয়ে গেছে। এবং এই যে 7 জানুয়ারি নির্বাচন, এগুলো এই 7 জানুয়ারি নির্বাচনটা 7টা জানুয়ারদের নির্বাচনে পরিণত হয়েছে। এবং এর বিপক্ষে আমরা যে জনগণকে উদ্বুদ্ধ করছি এই 7 জানুয়ারি নির্বাচন তারা যেন বর্জন করে। আজকে দেখবেন আওয়ামী লীগ রাজনীতির ব্যাকরণ জানে না, তারা সংবিধানে রাজনীতির কথা বলে, কিন্তু সংবিধানে রাজনীতির কথা বলতে গিয়ে তারা যে এই যে এরশাদের ক্ষমতার সময় 86 সালে তারা সামরিক সরকারের সময় তারা কিন্তু নির্বাচনে গেছে। তো এর মানে বোঝা যায় যে আওয়ামী লীগ সবসময় কিন্তু সংবিধানের বাইরে যে তারা কি সামরিক সরকারকে পৃষ্ঠপোষকতা করেছে। তারা যখনই 11 সরকার বলি বা সামরিক সরকার বলি, এরশাদ বলি, মঈনুদ্দিনের সরকার বলি, তাদের এই ক্ষমতা আসাকে তারা কি খুশি হয়েছে। এর মানে বোঝা যায় তারা সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী না, তারা রাজনীতির ব্যাকরণ বোঝে না, এবং তারা প্রতিনিয়ত দুধ ভাতের কথা বলে, ডাল ভাতের কথা বলে, মাছ ভাতের কথা বলে তারা ক্ষমতায় আসে। ক্ষমতায় থেকে তারা এই ক্ষমতার গতিকে আঁকড়ে ধরার জন্য তারা আজকে জনগণকে ব্যবহার করছে। আমি মনে করি এই প্রহসনের নির্বাচন আমরা এই যে লিফলেট বিতরণ করে মানুষকে প্রচার করে আমরা তাদেরকে যে উদ্বুদ্ধ করছি ভোট বর্জনের মাধ্যমে, জনগণ আমাদের এতে সাড়া দিবে। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন অতীতেও এটা হয়েছে। বিদেশিদের আমাদের দেশে ইন্টারেস্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, এবং সারা পৃথিবীতে কিন্তু একটা ব্যালেন্সিং পাওয়ার প্র্যাকটিস হচ্ছে। আপনারা দেখেন যে রাশিয়া কিন্তু মানে ভারত কিন্তু তারা আমেরিকা এবং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং তারা উভয় দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে কিন্তু তারা কি বৈশ্বিক শক্তিতে তারা কিন্তু প্রতিযোগিতা করছে। আপনি যদি মায়ানমার দেখেন, ভারত এবং কি চীন উভয় দেশের মাধ্যমে তারা লাভবান হচ্ছে। বাংলাদেশ যদি দেখেন আপনারা, একদিকে আমাদের বাংলাদেশের অর্থনীতি চীনের উপর নির্ভরশীল, কিন্তু রাজনৈতিকভাবে ভারতের উপর নির্ভরশীল। এই যে ব্যালেন্সিং পাওয়ার প্র্যাকটিস হচ্ছে। আপনি তুরস্ক দেখেন, তারা একদিকে ন্যাটো সদস্য, আবার তারা কি রাশিয়ার থেকে অস্ত্র কিনছে। এই যে প্রত্যেকটা দেশ এখন ব্যালেন্সিং পাওয়ার প্র্যাকটিস করছে, এটার কারণে কিন্তু একটা মানে লং টাইম এফেক্ট পড়ে। তো এইটা বাংলাদেশেও পড়তে যাচ্ছে। গুমখুন, আসলে এই যে গুমখুন হচ্ছে, যে পরিবারগুলো স্বজন হারাচ্ছে, তাদের কষ্টগুলো আমরা উপলব্ধি করতে পারবো না। কিন্তু আমরা যখন তাদের কষ্টগুলো উপলব্ধি করে আমরা যখন জনগণের কাছে এগুলো ছড়িয়ে দিতে পারবো যে এই সরকারের আমলে গুমখুন হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এগুলোর কারণে কিন্তু আপনি দেখেন এখন র্যাবের কিন্তু কার্যক্রম, মানুষ কিন্তু র্যাবকে দেখলে অত ভয় পায় না। রাস্তার কুকুর যেরকম কি মানুষ এখন আগে কুকুরকে দেখলে ভয় পেত না, এখন কিন্তু সেই অবস্থা দাঁড়িয়েছে। র্যাবকে দেখলে মানুষ ভয় পায় না। র্যাবের যে এই যে স্যাংশনের কারণে র্যাবের যে কার্যক্রম, এগুলো কিন্তু অনেকাংশে কমে এসেছে। যার কারণে আমি মনে করি এইগুলো প্রচারণার মাধ্যমে, এটা দেশে এবং দেশের বাইরে প্রচারের মাধ্যমে তাদের যে এই যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমখুন, এগুলো কমিয়ে আনা সম্ভব। জাতীয় পার্টি আসলে তৈরি হয়েছে ক্ষমতায় থেকে। এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন কু করে, এবং তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থেকেই কিন্তু দল তৈরি করেছিলেন। অর্থাৎ তারা কিন্তু জনগণের দল না, এবং জনগণের দল না বিধায় কিন্তু আপনি দেখবেন তাদের দলে কিন্তু অনেকবার ভাঙন হয়েছে। তাদের দল ভাগাভাগি নিয়ে
অনেক আলোচনা হয়েছে। তো তাদের মতো দল তারা ইতিমধ্যেই তারা কি আওয়ামী লীগের সাথে আতাতের নির্বাচনে অংশ নিয়ে তারা সিট ভাগাভাগি করেছে। তো এতে বোঝা যায় যে তারা যে আতাতের নির্বাচন করছে অন্যান্য যে দলগুলোর মতো। তো এক্ষেত্রে বলাই যায় যে তারা আসলে জনগণের দল নয়। স্বৈরাচারের নির্বাচনগুলো তো এমনই হয়। সেখানে বাংলাদেশে যে এটা হচ্ছে ড্যামি স্টেজ নির্বাচন, বর্তমান নির্বাচনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে যে এটা একটা স্টেজ নির্বাচন। তো ঠিক তেমনিভাবে স্টেজ নির্বাচনে যেখানে কি আপনারা জাতীয় পার্টির পোস্টারেই দেখেছেন যে কি সেখানে জাতীয় পার্টি সমর্থিত মানে জাতীয় পার্টির টিকিটে এবং আওয়ামী লীগ সমর্থিত ড্যামি হচ্ছে প্রার্থী, তারা নিজেরাই তাদের পোস্টার উল্লেখ করেছে। তো সেক্ষেত্রে আমাদের আর নতুন করে বলার কোনো প্রয়োজনই নাই। তারা জনগণও দেখতে পাচ্ছে পোস্টারের মাধ্যমে যে জাতীয় পার্টির ক্যান্ডিডেটটা তারা নিজেরা ঘোষণা করছে যে আমরা আওয়ামী লীগ সমর্থিত রাজনৈতিক দল। তো এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে ড্যামি একটা নির্বাচন। না, ভোট তো হচ্ছে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 5% আওয়ামী লীগের শুধুমাত্র আওয়ামী লীগ ক্যান্ডিডেট তারা এই যে আপনারা দেখেছেন আরাফাত রহমান প্রার্থী ছিলেন ঢাকাতে, এবং ঢাকার যে অনেকগুলো আসনে ভোটের যে শতাংশ 5% পড়ছে। তো আওয়ামী লীগের ভোট 5% পড়লে আওয়ামী লীগের যে ভোট 5%ও নাই, অর্থাৎ আওয়ামী লীগ সাপোর্টারও 5% নাই দেশে। যে আওয়ামী লীগ তারা যে বলছে আমাদের দেশে 40% 50% ভোটার আছে, তো 40% 50% ভোটার হলে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে তো 50% ভোট পড়ার কথা, সেখানে তো 5% 10% পড়ার কথা না। তো এটা বোঝা যাচ্ছে যে সেখানে 300 আসনে 3000 কেন, মানে সেই নির্বাচনে আপনি দেখবেন যে অন্যান্য আসনের ভোটারগুলোকে এই ঢাকাতে এনে, রংপুরের ভোটারদেরকে ঢাকাতে এনে এখানে কি লম্বা লাইন দিয়ে তাদেরকে নির্বাচন দাঁড় করিয়ে রাখা। আওয়ামী লীগ কিন্তু 1/11 সরকারে সব থেকে বেশি খুশি হয়েছিল। আপনারা জানেন যে যখন 1/11 সরকারের সময় যখন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হয় তখন কিন্তু বিএনপির নেতারা ফোন পেয়ে কিন্তু গণভবনে আর যান নাই, সেখানে কিন্তু আওয়ামী লীগ গেছিলেন। তো এটা বোঝায় যে 1/11 আওয়ামী লীগের সৃষ্টি, এবং 1/11 হলে আওয়ামী লীগ আবার খুশিই হবেন, এবং এতে কোনো মানে দুশ্চিন্তার কারণ না যে 1/11 আসলে আওয়ামী লীগ আবার মানে ক্ষমতা থেকে ছিটকে পড়বে, এরকম কোনো শঙ্কা নাই। বরং আওয়ামী লীগ 1/11 করার জন্য চক্রান্ত করছে, এবং আওয়ামী লীগ 1/11তেই হাসি খুশি থাকে সবসময়। এর ব্যবসা বাণিজ্য দেশের বাইরে আছে, ইউরোপ আমেরিকাতে আছে। আপনারা জানেন যে গোলাম মাওলার রনি একটা কথা বলেছিলেন তার স্যাংশন নিয়ে। তো এই বাচ্চারাগুলো যারা ডামি প্রার্থী বা আওয়ামী লীগের প্রার্থী তারা তো জানে তাদের সম্পদগুলো কোথায়, দেশে অধিকাংশ কিন্তু দেশের বাইরে রেখেছে। কোনো একটি দেশের স্যাংশন যদি পড়ে, ইউরোপীয় ইউনিয়ন বলি বা আমেরিকার বলি, তাহলে কিন্তু পুরো মানে ইউরোপীয় ইউনিয়ন বলি, অস্ট্রেলিয়া বলি, যে তাদের যে জোটভুক্ত দেশগুলো সবগুলো দেশ থেকে তাদের কিন্তু ভিসা রেস্ট্রিকশন দেওয়া হবে। তো সেই জায়গা থেকে তাদের যে সম্পদগুলো এগুলো কিন্তু সিজ করা হবে। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে অলিগার্ক যারা ছিল, ধনকুবের যারা ছিল, তাদের কিন্তু সম্পত্তিগুলো সব দেশ থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে। ঠিক তেমনিভাবে এরা সেই ভয় পেয়েই কিন্তু এই কথাগুলো বলছে যে তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে, তাই এখন তারা এই উল্টো সুর গাচ্ছেন। এগুলো হচ্ছে মানে আমি বলবো স্টেজ। শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে সরকার কি পরাজিত হতে বাধ্য হবে কিনা আপনার কি মনে হয়? দেখুন, কোনো স্বৈরাচারী সরকারই টিকে থাকে নাই, এবং আওয়ামী লীগও টিকে থাকবে না। এবং জনগণ এই যে এখন আগে মানে 90-80 দশকে কিন্তু এই যে স্মার্টফোন টেকনোলজি এগুলো কিন্তু ছিল না। এখন কিন্তু ইয়াং জেনারেশন 2 বছর এই যে 2টা যুগ তার ভোট মানে এক যুগ ভোট দিতে পারে নাই, তাদের কাছে স্মার্টফোন আছে, তারা কিন্তু জানে কোথায় কী হচ্ছে, সেগুলো সেভ করে আছে, আর্কাইভে আছে। তো এক্ষেত্রে তাদেরকে তো ধোকা দেওয়া যাবে না। এই জেনারেশনগুলোই কিন্তু আর 5 বছর 10 বছর পরে এই রাষ্ট্রের অভিভাবক হবে, তারা কিন্তু বুঝতে পারবে। তো এই জন্য এদেরকে ধোকা দেয়া বা এদেরকে ধোকা দিয়ে স্বৈরাচারে মস্ততে টিকে থাকা এই সরকারের জন্য। ভোট দেওয়া যেমন নাগরিকের অধিকার, ভোট না দেওয়াও নাগরিকের অধিকার। তবে ভোট প্রদানে যদি বাধা প্রদান করা হয় তাহলে সেটা রাষ্ট্রীয়ভাবে অপরাধ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বর্তমান যে নির্বাচন হচ্ছে এটা সংসদ অনুযায়ী সরকারের অধীনে থেকেই নির্বাচন হওয়ার কথা। তাহলে আপনারা যেহেতু এই নির্বাচন মানছেন না, তাহলে কি আপনারা সংবিধান মানছেন না? দেখুন, সংবিধান যে আমাদের অধিকার দেয়, আমরা আমাদের সংগঠনের রাজনৈতিক আহ্বান করছি এবং আমরা রাজনৈতিক আহ্বান করতে পারবো। ঠিক আছে, যেহেতু আমরা নির্বাচনে অংশ নেইনি সেহেতু আমরা মানুষকে আহ্বান করতে পারবো যে আপনারা নির্বাচন বয়কট করুন। আপনি জানেন আমার ভোট আমি তো যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান তো প্রথম কে তুলছিলেন? শেখ হাসিনাই তুলছিলেন। এবং তিনি এখন কি মানে বিরোধী দলহীন একটি গৃহপালিত দল গড়ে তিনি হচ্ছে রাজনীতি করতে চাচ্ছেন, নির্বাচন করতে চাচ্ছেন।
তো এই নির্বাচন, ড্যামি নির্বাচন, প্রহসনের নির্বাচন তো আমরা বর্জন নিজের আগে করছি এবং মানুষদেরকে অবশ্যই আমরা আহ্বান করার সাংবিধানিক যে রাইট আছে, ক্ষমতা আছে, সেটা আমরা প্র্যাকটিস করতে পারি এবং সেটা আমরা করছি এবং আমরা মনে করি জনগণ এতে সাড়া দিবে এবং জনগণ আপনারা দেখবেন নির্বাচনগুলোতে কুকুর ছাড়া কোনো ভোটার কিন্তু সেখানে যায় না। তো আমি মনে করি সামনের নির্বাচনে কুকুরকেও খুঁজে পাওয়া যাবে না। এটা আওয়ামী লীগের ক্ষতি কি না গেলে? না গেলে আওয়ামী লীগের ক্ষতি দেশের বাইরের যারা আছেন তারা তো অবশ্যই দেখছেন, কারণ আমাদের দেশে থেকে তাদের গোয়েন্দা সংস্থা, তাদের কার্যক্রম অনেক শক্তিশালী এবং তারা কি হচ্ছে কি না হচ্ছে অবশ্যই জানেন, কারণ সারা পৃথিবী এখন গ্লোবাল পলিটিক্সে পরিণত হয়েছে এবং সেই জায়গা থেকে তারা তাদের যেহেতু ইন্টারেস্ট আছে, জিও পলিটিক্স, ভূ রাজনীতির একটা ইন্টারেস্ট আছে, তো সেই জায়গা থেকে তারা অবশ্যই পদক্ষেপ নেবে। আপনারা কি মনে করেন আন্তর্জাতিক এই রাজনীতির মাধ্যমে আপনার এই সরকার পরিবর্তন হবে? অবশ্যই, কারণ আপনি যখন একটি স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী রাষ্ট্রগুলো সাথে যখন আপনি ভূ রাজনৈতিক অর্থনৈতিক লেনদেন করবেন, তো সেই জায়গায় তো আমেরিকার মতো যারা ডেমোক্রেটিক রাজনৈতিক দেশ আছে তারা তো অবশ্যই এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে। ধন্যবাদ আপনাদের সবাই।